স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে প্রকাশ হবে রাজাকারের তালিকা, বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে রাখতে আইন প্রণয়নের সিদ্ধান্ত। মহান বিজয় দিবস কাল, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ, কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত, লটারি ৩০ ডিসেম্বর। জলাবদ্ধতার কারণে হাওরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা, এখনও বীজতলায় তৈরি করতে পারেনি কৃষক। কানাডায় অর্থ পাচারকারী সব বাংলাদেশির তথ্য পায়নি দুদক, তালিকা দেবে মামলা বা তদন্তাধীন ব্যক্তি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজাকারের তালিকা প্রকাশ করবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক আরও জানান, এবারে তালিকাকে বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে রাখতেই এই সংক্রান্ত আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২১ সালের শুরুতেই সংসদে পাশের জন্য তোলা হবে বিলটি। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত রাজাকার আল-বদর সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। গত বছর স্বাধীনতার ৪৮ বছরের মাথায় রাজাকারের তালিকা প্রকাশ করে তুমুল সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অভিযোগ ওঠে, গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামও এসেছে রাজাকারের তালিকায়। ব্যাপক ক্ষোভের মুখে সংশোধনের জন্য বিতর্কিত তালিকা স্থগিত করে সরকার। এবার বিতর্ক এড়াতে তালিকাটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে। প্রস্তুত করার পর যা প্রকাশের জন্য সরকারকে সুপারিশ করা হবে, এই বিধান রেখেই এই সংক্রান্ত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি সংসদের পরবর্তী অধিবেশনে আইনটি পাশের জন্য তোলা হবে। কেউ যদি চ্যালেঞ্জ করে রাজাকার তালিকা তারা করলেন কিসের কোন আইনের বলে, আইনগত ভিত্তির জন্যই আইনটা প্রণয়ন করা হয়েছে, সেই আলোকে তালিকা প্রস্তুত হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০ কার্যকর হলে রাজাকারের তালিকা গ্যাজেট আকারে প্রকাশেও কোনো বাধা থাকবে না বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। কেউ বিতর্ক করতে চাইলে চিরদিনই বিতর্ক করতে পারবে। বিতর্ক কেউ করবে কি করবে না সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় নিয়ম মতো দায়িত্ব পালন করা। সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আইন হয়নি, এটা আদালতের এখতিয়ার। রাজাকারের তালিকা প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রী। বলেন, এই জন্য ট্রাইব্যুনাল আছে। কেউ বাদী হয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনলে তালিকাভুক্ত রাজাকারদের বিরুদ্ধে মামলা করা যাবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বীর শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে গোটা জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে সাজানো হয়েছে নতুন সাজে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই বীর শহীদদের শ্রদ্ধা জানাবে গোটা জাতি। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ৪৯তম বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। বিজয় দিবসকে সামনে রেখে চলছে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের শেষ মুহূর্তের কাজ। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। যথাযথভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের সিভিল, তারপরে ইলেকট্রিক্যাল এবং আরবারিকালচার সমস্ত বিভাগ যথাযথভাবে এটা করেছে। এবার করোনা মহামারীতে সবাইকে মাস্ক পরে আসার আহ্বান জানানো হয়েছে। কড়া নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধে যারা আসবেন, আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে আসেন, সবাই যেন মাস্ক পরে আসেন এবং স্বাস্থ্যবিধি মেনে আসেন। আমি সবাইকে সেই বিনীত অনুরোধটুকু করি। ১৬ই ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সম্মান জানানো হয় রাষ্ট্রীয়ভাবে। এ সময় মৌলবাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেপথ্য থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে বলেই এ বিষয়ে তারা নীরব। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনরাও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন 14 ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় কেড়ে নেওয়া হয় জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ। জাতীয় জীবনের শোকাতুর সে দিনটির 49 বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর অভিযোগ, বিএনপি এই বিতর্কের পৃষ্ঠপোষক, আর বিএনপি মহাসচিবের দাবি যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আগামী সংসদেই ইনশাআল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি বিশিষ্ট জনদের। আজকের আমাদের মাঝে এই মানুষগুলো নেই, কিন্তু শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের কাছে একটি অসাধারণ নিরন্তর প্রেরণার উৎস। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে কোনো জায়গা নেই। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে ঐতিহাসিকভাবে কোনো জায়গা ছিল না। যারা এদেশে ধর্মের নামে সহিংসতা করতে চাবে, তাদেরকে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় তাদেরকে প্রতিহত করবে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2021 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ। সকাল 10টা থেকে শুরু হবে এই কার্যক্রম। 27 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। 30 ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। 2021 শিক্ষাবর্ষের জন্য ঢাকা মহানগরীর 44টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। রাজধানীর সবগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে 3টি গুচ্ছে ভাগ করা হয়েছে। প্রতিটি গুচ্ছে পৃথক আবেদন করতে হবে, তবে একটি গুচ্ছ থেকে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। প্রত্যেক বিদ্যালয়ের জন্য 50% এলাকা কোটা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। এইচএসসি পরীক্ষায় ফল তৈরির কাজ পুরোদমে চলছে, তবে বিভাগ পরিবর্তন, কারিগরি ও উন্মুক্ত থেকে আসা এইচএসসি পরীক্ষার্থীদের ফল কিভাবে তৈরি হবে তা নিয়ে বেগ পেতে হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশে আশা শিক্ষা বোর্ডের। করোনার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির ফল দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী 13,65,789 জন। এর মধ্যে 10,79,171 জন নিয়মিত আর 2,66,501 জন অনিয়মিত। এখন এই ফল কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা আমাদের রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত। যত দ্রুত সম্ভব আমাদের রেজাল্ট যেন আমাদের যোগ্যতা অনুযায়ী দিয়ে দেওয়া হয়। আমরা প্রত্যেকে আমাদের এইচএসসি ফলাফল নিয়ে খুবই দুশ্চিন্তা আছি।
ফল তৈরির জন্য টেকনিক্যাল কমিটি একটি নীতিমালা করেছে, সে অনুযায়ী এখন ফল তৈরি হচ্ছে। এবং এটার জন্য এসএসসির ফলের 75 এবং জেএসসির 25% গড় নিয়ে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে। সেখানে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নম্বরও দেয়া হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশা করি সফলকাম হব, কারণ কাজটা শেষ না হওয়া পর্যন্ত সরাসরি বলা যায় না। ডিসেম্বরের মধ্যে তার ভিতরে আমরা রেজাল্টটা দেওয়ার, কিন্তু এখনই কোন পর্যায়ে আছে এই বলাটার পর্যায়ে এখনো আমি নেই। এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন, কিন্তু এইচএসসিতে মানবিক বা বাণিজ্যে এমন শিক্ষার্থীদের ফল তৈরি হচ্ছে এসএসসির সাথে যে বিষয়ের মিল ছিল সেখান থেকে নম্বর নিয়ে, আর যে বিষয়গুলোর মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেয়া হবে তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। সায়েন্স থেকে কমার্সে গিয়েছে, কাজে একটু তো সমস্যা সৃষ্টি হচ্ছে, সেগুলিকে ওই কমিটি বিশেষজ্ঞরা তারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন এবং আশা করি সবার কাছে একটা গ্রহণযোগ্য সমাধান আমরা পেয়ে যাব। কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেকে সাধারণ কলেজে ভর্তি হন, কিন্তু এই দুই স্তরে জেএসসি পরীক্ষা নেই। ফলে তাদের ফলের গড় কিভাবে হবে তা নিয়ে এখনো চলছে বিচার বিশ্লেষণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য এইচএসসি পরীক্ষার ফলাফল অনেকটাই গুরুত্ব বহন করে। তাই কোনো শিক্ষার্থী যাতে ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন আলেমরা। সোমবার রাত 9:30টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয় বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আলেমরা জানান আলোচনা সফল হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে 5 দফা লিখিত প্রস্তাব। এ বিষয়ে মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রিফিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আলোচনা হচ্ছে অগ্রগতির দিকে সন্তোষজনক, আরো আলোচনা হবে। সহজ যাতে হয় যে না উনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হোক বা মধ্যস্থতা করে হোক সেভাবে করবেন। সহকারী শিক্ষক নিয়োগে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি ও বর্তমান প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল। আদালতে তিনি ক্ষমা প্রার্থনা করলেও এর আগে 3 বছরের সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য না করায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আদালত অবমাননার রুল শুনানি করে এই আদেশ দেন। গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম 2008 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন, কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ না পেয়ে আদালতে মামলা করেন তিনি। আপিল শুনানি করে সর্বোচ্চ আদালত 2017 সালের 3 আগস্ট 15 দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়, কিন্তু তারপরও নিয়োগ না পাওয়ায় বিউটি বেগম আদালত অবমাননার অভিযোগ আনেন। বিডিআর হত্যাকাণ্ড মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া 4 আসামির বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন জানান, খালাস পাওয়া ছাড়াও যাদের সাজা কমেছে তাদের বিরুদ্ধেও আপিল করা হবে। তিনি জানান, প্রায় 53,000 পৃষ্ঠার একটি পিটিশন দায়ের করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি কাগজ ব্যবহার করে আগে কখনো আপিল করা হয়নি, তাই বেশ সময় লেগেছে। আগামী বছরই আপিল শুনানি করতে আবেদন করা হবে বলে জানান তিনি। বিচারিক আদালত 152 জনের মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট 139 জনের দণ্ড বহাল রাখে, আর 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 4 জনকে খালাস দেয়। 2009 সালের পিলখানা বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। কয়েকজনকে খালাস প্রদান করা হয়েছিল, সেই খালাসের বিরুদ্ধে আমরা আপিল ফাইল করেছি। প্রায় 53,000 পাতা, কয়েক পাতা কম, 53,000 পাতা দিয়ে একটি পিটিশন ফাইল করা হয়েছে এবং 10টি পিটিশন হবে এই ধরনের, মানে 53,000 পাতা করে 10টি পিটিশন হবে। আমার মনে হয় বাংলাদেশে ইতিপূর্বে এত বড় সংখ্যক পত্রিকা কাগজ দিয়ে কোনো আপিল এখন এর আগে ফাইল করা হয়নি।
বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে ৩ মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়াও ফার্মেসি ছাড়াও ওষুধ তৈরি কারখানাতেও প্রয়োজনে অভিযান পরিচালনার কথা বলেছে হাইকোর্ট বেঞ্চ। সোমবার ওষুধ প্রশাসন অধিদপ্তর এক প্রতিবেদনে আদালতকে জানায়, এবছরের নভেম্বর পর্যন্ত ৩০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। ,৯৩% ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে গত বছর জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন নামে একটি সংগঠন রিট আবেদন করে। শুনানিতে সারা দেশের মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর আদালতে এক প্রতিবেদনে জানায়, এবছরের নভেম্বর মাস পর্যন্ত ৩০ কোটি ১৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চের শুনানিতে আদালত বলেন, ফার্মেসি ছাড়াও ওষুধের কারখানায়ও প্রয়োজনে অভিযান পরিচালনা করা উচিত। ঔষধ শিল্প মালিক সমিতির সাথে কথা বলে যেগুলো ফার্মাসিউটিক্যালসগুলো আছে সেখানে যেন রিলেবেলিং না হয় বা স্ট্রিপস পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজারজাতকরণ না হয়, সেই জন্য প্রয়োজনে যদি সম্ভব হয় ফার্মাসিগুলোর ভেতরেও কারখানার ভেতরেও অভিযান পরিচালনা করা যায় কিনা সেটি আমাদেরকে বিবেচনা করতে বলেছেন। শুনানিতে আদালত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে উন্নত দেশের মতো দেশীয় ওষুধ প্রযুক্তি ঢেলে সাজানো উচিত। ওষুধের গায়ে মেয়াদের তারিখ, মূল্য ছাপার অক্ষরে রাখা উচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। WHOর যে নির্দেশনা, ওই নির্দেশনা মোতাবেক যেন প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেটটা ভিজিবল হয় সেই ব্যাপারে আলোকপাত করেছে যে WHO যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক সবকিছু করা যেতে পারে কিনা। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি করায় ড্রাগ অ্যাক্টে ১৪৩২ মামলার পাশাপাশি গুরুতর ও দ্বিতীয়বার অপরাধ করায় বিশেষ ক্ষমতা আইনে এ পর্যন্ত অন্তত ১৫টি মামলা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের হাওরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে বোরো আবাদ শুরু হলেও এবার এখনো বীজতলায় তৈরি করতে পারেনি কৃষক। সময় মতো চাষাবাদ শুরু করতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তারা। ৪ দফা বন্যা ও ভারী বৃষ্টির কারণে এবার সুনামগঞ্জের নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি বইছে। ফলে পাগনার হাওর, খরচার হাওর, দেখার হাওর, শনির হাওর সহ ছোট বড় প্রায় ৫০টি হাওর ডুবে আছে পানির নিচে। প্রতি বছর নভেম্বর থেকে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু হলেও এবার তা করতে পারেননি কৃষকরা। তাই বোরো আবাদ নিয়ে শঙ্কায় তারা। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের রাস্তা নষ্ট হওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে। এখনো আরো পানি আছে, অনেক পানির লেগে আমরা জালা ফেলাই পারি না, লোয়া দেওয়া যেত না, অনেক লোয়া যাবে বাইতে আবার লাস্টে পানি। সময় যাইতেছে, দিন যাইতেছে, পানি কোন দিন বাড়ি নাইতাম ধান আর কোন দিন করতাম। আমরা চাইলাম যে সরকারের কাছে যে আমরা পানিটা দ্রুত জায়গা করি একটা ব্যবস্থা করার জন্য। হাওরের পানি দ্রুত নিষ্কাশনে বাঁধ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিষয়টি মাথায় নিয়েছি যাতে কৃষকগণ তাদের নির্ধারিত সময়ে বীজতলা তৈরি সহ ধান আবাদ করতে পারে। এই কারণে উপজেলা পর্যায়ে আমাদের যে শাখা কর্মকর্তা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদের পরামর্শক্রমে আমরা আমাদের যে প্রযোজ্য স্থান আছে বেড়িবাঁধের সেই স্থানগুলো কেটে দিচ্ছি। কৃষকদের ক্ষতি পোষাতে দ্রুত চারা গজায় এমন ধানের বীজের পাশাপাশি হাইব্রিড বীজ রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু একটাই ফসল, সুতরাং তাদের কৃষকের চিন্তা থাকবে, আমরাও সেই জন্য কৃষকদের বিভিন্ন কর্মশালা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন মাঠ দিবসে তাদেরকে বলে যাচ্ছি যে আমরা স্বল্প মেয়াদী ধান চাষ করে এবং যাতে আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন হয় সেই জন্য আপনারা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। এবছর সুনামগঞ্জে 2,20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেগমপাড়ায় সব অর্থ পাচারকারী বাংলাদেশির নাম আদালতে জমা দেবে না দুর্নীতি দমন কমিশন। শুধু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা তদন্ত চলছে তাদের তথ্যই দেবে। অন্যদের তথ্য এখনও সংগ্রহ করতে পারেনি সংস্থাটি। সোমবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক শেষে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, 17 ডিসেম্বর প্রতিবেদন দেওয়া হবে। কানাডায় অসংখ্য বাংলাদেশি টাকায় গড়ে উঠেছে অভিজাত পল্লী বেগমপাড়া।
এরই মধ্যে বেগমপাড়ার 28 বাংলাদেশের বিষয়ে অনুসন্ধান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেরিয়ে এসেছে অর্থ পাচারকারীদের বেশিরভাগই আমলা, আছেন রাজনীতিক ও ব্যবসায়ীরাও। এরপর অর্থ পাচারকারীদের তালিকা ও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে শতপ্রণোদিত হয়ে 22 নভেম্বর রুল জারি করে উচ্চ আদালত, যার জবাব দিতে হবে 17 ডিসেম্বর। জবাব তৈরিতে সব পক্ষকে নিয়ে সোমবার বিকেলে বৈঠকে বসেন অ্যাটর্নি জেনারেল। তো এখানে বিভিন্ন রেসপন্ডেন্ট আছেন, ওনাদের প্রত্যেকের বক্তব্য আছে। আমরা সবাই একসাথে বসে এটা ঠিক করলাম যে ওনাদের বক্তব্যগুলো আমাদেরকে দিলেন, আমরা এটা এখন এফিডেভিট করে কোর্টে জমা দিব। অন্য কিছু না, আমরা শুধুমাত্র ওনাদের যে প্যারাওয়াইজ কমেন্ট যেটা ওইটা দিচ্ছেন ওনারা। উচ্চ আদালতকে কি জানাবেন এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সার্বিক দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং এর সর্বশেষ অবস্থান, বিদেশে টাকা পাচার সংক্রান্ত আমরা আমাদের রিপোর্টের কমিশন থেকে যেটা পেয়েছি সেটাই আমরা কমপ্লায়েন্স আকারে আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করব লিখিত আকারে। কতজন বাংলাদেশি বেগমপাড়ার বাসিন্দা তার তথ্য নেই দুদকের কাছে। অন্য সংস্থার প্রতিনিধিরাও অ্যাটর্নি জেনারেলকে এমন তথ্য দেননি। আমরা যেগুলো কনভিকশন হয়েছে, যেগুলো ট্রায়াল চলছে, এছাড়াও কতগুলো অনুসন্ধান আছে এবং কতগুলো ইনভেস্টিগেশন আসে যেগুলো এখনো আদালতি বিচারে এখনো যায়নি, সেসব ব্যাপারে আমরা তথ্য দিচ্ছি। আর যেটা আমাদের নজরে নেই সেটা তো আমাদের দেওয়া সম্ভব না। বেগমপাড়ায় বা কানাডায় কতজন বাংলাদেশের, এটা তো ওনারা তো ইনফরমেশন জোগাড় করতেছে, ওনারা তো এখন বলতে পারবেন না, তাই বললেন। এদিকে বিচারাধীন বিষয়ে কথা বলতে রাজি হননি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআই-এর প্রধান কর্মকর্তা। সেটা ওনাদেরকে আমরা বললাম। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হবে 27 জানুয়ারি। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর এই নতুন তারিখ ঘোষণা করেন। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ হবে ইভিএমে, চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত হওয়ার আগেই প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষ হয়েছে, বাকি শুধু ভোট গ্রহণ। চলতি বছরে 29 মার্চ ভোট হওয়ার কথা ছিল এই সিটিতে, কিন্তু করোনার কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে স্থগিত হয় ভোট। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। 5 ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা আছে এইসির। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের মধ্যেই নির্বাচন হবে। নতুন করে কোনো প্রার্থী এখানে মনোনয়ন নেওয়ার বা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং কমিশনার পদের জন্য একই কথা প্রযোজ্য, শুধুমাত্র সংরক্ষিত যে মহিলা আসন 6 এবং সাধারণ আসন 30, 37 এবং 40 যে আছে ওয়ার্ড আছে, সেখানে মৃত্যুজনিত কারণে শুধুমাত্র সেখানে নতুন করে আমরা কমিশন একটা সময় দিবেন, সেই সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র নতুন করে কেউ দাখিল করতে চান পারেন। অনলাইনে পেজ খুলে পণ্য বিক্রির নামে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি চক্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে এক ব্রিফিংয়ে ডিবি জানায়, প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তির মামলার তদন্ত করতে গিয়ে চক্রের 6 সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী। জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে, অনলাইনে নানা নামে পেজ খুলে পণ্যের বিজ্ঞাপন দিত চক্রটি। কোনো ক্রেতা অর্ডার করলে নিম্নমানের পণ্য পার্সেল করে পাঠাত তারা। প্রতারণার কাজে চক্রটি 24টি অনলাইন পেজ ব্যবহার করত। মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান একেএম হাফিজউদ্দিন জানান, ই কমার্স প্রতারণার সাথে জড়িত বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রত্যেকটা প্রান্তিক লেভেলে যদি প্রতারণার শিকার হচ্ছে, কেউ 2000, কেউ 5000, কেউ 7000 এরকম প্রতারণার শিকার হচ্ছে। কিন্তু যদি সামষ্টিকভাবে যদি চিন্তা করি, প্রতারণা চক্র লক্ষ লক্ষ টাকা কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের প্রতারণা যদি আরো কোনো ধরনের সুযোগ হয়, কেউ করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নিয়েছে 6টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, তাদের আবেদন যাচাই বাছাই শেষে রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এর বিরোধিতা করে ট্যানারি মালিকরা বলছেন, কাঁচা চামড়া রপ্তানি হলে ভালো মানের চামড়ার সংকটে পড়তে হবে তাদের। গত 2 বছর কোরবানি ঈদের মৌসুমে ব্যাপক দরপতন হয় কাঁচা চামড়ার বাজারে। বিক্রি না হওয়ায় ট্যানারিতে জমে চামড়ার স্তূপ। গত কোরবানি ঈদের মৌসুমে সিদ্ধান্ত নেওয়া হলেও পূর্ব প্রস্তুতি না থাকায় কাঁচা চামড়া রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। তবে এবার চামড়া রপ্তানি উদ্যোগ নিয়েছে 6টি প্রতিষ্ঠান। এরই মধ্যে চীন, জাপান, ইটালি সহ বিভিন্ন দেশ থেকে আদেশও আসতে শুরু করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদনকারী সংখ্যা আমরা যেটা জানতে পেরেছি 5 থেকে 6 জন। আরেকটি সভা হলে ওরা বুঝতে পারবে যে মানে কারা কারা রপ্তানি করার মতো এখানে সক্ষমতা আছে বা যোগ্যতা অর্জন করবে। তো ওই আরেকটি মিটিং এর জন্য ওয়েট করছি আমরা। ওটা করলে আমাদের কাছে দিলে আমরা চূড়ান্তভাবে বাণিজ্য মন্ত্রীর অনুমোদন দিয়ে আমরা এটা রপ্তানি করার জন্য অনুমতি দেব। আগে কখনো কাঁচা চামড়া রপ্তানি হয়নি দেশ থেকে। 1989 সাল থেকে বন্ধ ওয়েট ব্লুর রপ্তানিও। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আড়তদাররা। এতে বাজার চাঙ্গা হওয়ার আশা তাদের। তারা যদি ওইগুলো চামড়া পাঠাইতে পারে তা আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওই চামড়া যদি যায় দেশের জন্য ভালো, এর সাথে জড়িত ব্যাংক আছে, ব্যাংকের জন্য ভালো, আমাদের কাঁচা ব্যবসাদের জন্য ভালো। আমি আশা করি এবং সাপোর্ট করি যে ওইগুলোর অনুমতি তাদেরকে দেওয়া হবে। তবে ট্যানারি মালিকদের দাবি, চামড়া রপ্তানি হলে সংকটে পড়বে সম্ভাবনাময় দেশীয় শিল্প। ঝুঁকিতে পড়বে সাভারে আধুনিক চামড়া শিল্প নগরীতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। ওয়েট ব্লুর চামড়ার অনুমতি দেওয়া হয়, তাইলে আমাদের দেশে যে গুণগত মানের ভালো যে চামড়াটা, আসলে এই চামড়াটাই দেশের থেকে বের হয়ে যাবে। তাইলে আমাদের দেশে যে ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরিগুলো চরম চামড়া সংকটে পড়বে। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আশা করি, আমরা মনে করি এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রতিবেশী দেশগুলো থেকে রপ্তানি আদেশ এলেও চোরাচালান বাড়ার আশঙ্কায় বিষয়টি মাথায় রেখে এসব দেশে কাঁচা চামড়া রপ্তানিতে আগ্রহী নয় বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরুর পর অভ্যন্তরীণ বাজারে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনের প্রয়োগ না থাকায় খাগড়াছড়ি ও মেহেরপুরের শতাধিক ইটভাটায় অবাধে চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। এসব ইটভাটার অধিকাংশেরই নেই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অবৈধ এসব ইটভাটার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হলেও নিশ্চুপ প্রশাসন। লোকালয় ও কৃষি জমি ঘেঁষে খাগড়াছড়ির দীঘিনালায় গড়ে উঠেছে ইটভাটা। পাহাড়ি বন থেকে আম, কাঁঠাল, গামারি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে এক শ্রেণীর দালাল ইটভাটায় জ্বালানি হিসেবে তা সরবরাহ করেন। ফলে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। পাহাড় থেকে লাকড়ি বেচছে, আমরা লয়ে আসছি গাড়ি করে। 45 মন, 48 মন, 47 মন, 50 মন লাকড়ি আসে। আইন অনুযায়ী ইটভাটায় শতভাগ কয়লার ব্যবহার এবং পরিবেশ বান্ধব জিগজাগ চিমনি ব্যবহারের কথা থাকলেও তা মানছেন না ভাটা মালিকরা। প্রশাসন এবং বন বিভাগ একেবারেই উদাসীন, এবং এই উদাসীনতার সুযোগে বছরের পর বছর ধরে অনেকটা প্রকাশ্যেই এখানকার সামাজিক বনের গাছ, এখানকার মানুষের ব্যক্তিগত বাগানের গাছ নির্বিচারে অবাধে ফোরানো হচ্ছে, কাটা হচ্ছে। আমার এখানে 50 টন কয়লা অলরেডি ফিল্ডে মজুদ আছে। আপনি কালকে এসে দেখেন আমি কয়লা পোড়াচ্ছি কি পোড়াচ্ছি। প্রশাসনের দাবি, বনদস্যুদের প্রতিরোধ ও ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে টাস্কফোর্সের অভিযান সহ নানা কার্যক্রম চলছে। টাস্কফোর্স আছে, উপজেলা প্রশাসন আছে, তারপর বিজিবি আছে, পুলিশ প্রশাসন আছে। এর মাধ্যমে একটা টাস্কফোর্স পরিচালনা করে এই কাঠগুলো যাতে পোড়াতে না পারে এবং মানে নিয়ম বহির্ভূতভাবে যাতে ইটভাটা চলতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। মেহেরপুরের অর্ধশতাধিক ইটভাটায়ও অবাধে চলছে কাঠ পোড়ানো। অবৈধ ইটভাটা মালিকদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কয়লার মিস্ত্রি না পাওয়ার কারণে এক প্রকার বাধ্য হয়েই কাঠ দিয়ে কয়লা ইট পোড়ায়। যারা বাগান করছে, বাগানগুলি মারা যাচ্ছে, সেই বাগান থেকে খড়িগুলি আমাদের এখানে বরিশাল, পিরোজপুর থেকে ম্যাক্সিমাম খড়ি এখানে আসে। লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে অভিযানের প্রস্তুতি সহ নানা পরিকল্পনা জেলা প্রশাসনের। কয়লা পোড়ানো শুরুর দিকে কিছু কাঠ তাদের লাগে, আমরা ওই পর্যন্ত তাদেরকে অ্যালাউ করেছি, যেহেতু আগুনটা ধরাতে হবে, শুধু আগুন ধরানোর স্বার্থে। কিন্তু তার মানে এই না যে পুরো সিজনই তারা এই কাঠ দিয়ে কন্টিনিউ করবে, কাঠ দিয়ে চালিয়ে যাবে। 2013 সালে পরিবেশ রক্ষায় আইন করে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ করা হয়। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির নানিয়ারচরে বাম্পার ফলন হয়েছে কমলার। তবে ফলন উপযোগী আবহাওয়া থাকায় এবারে কমলা আকারে বড় এবং খেতেও অনেক মিষ্টি। ফলন নিয়ে বেশ আশাবাদী বাগান চাষিরা। করোনার কারণে চাহিদা বেড়ে যাওয়া এবার লাভ বেশি হবে বলে মনে করছেন তারা। একসময় কমলা শুধু দেশের বাইরে থেকেই আসতো, কিন্তু এখন বাস্তবতা বদলেছে। বাগান চাষীদের ইচ্ছা ও শ্রমে কমলার ব্যাপক ফলন শুরু হয় দেশেই। রং, গন্ধ আর স্বাদে রাঙামাটির নানিয়ারচর কমলার জন্য এখন প্রসিদ্ধ। এবারের মৌসুমে বাগান এখন হলুদে সবুজে ভরে উঠেছে।
উপজেলার বুড়িঘাট সাবেক্ষণে বাগানগুলোতে এখন শোভা পাচ্ছে রঙিন কমলা। পাহাড়ের ঢালে এক একটি কমলার বাগান থেকে এবছর 5 থেকে 10 লাখ টাকা আয় হবে বলে আশা করছেন বাগান মালিকরা। করোনার প্রাদুর্ভাবে ভিটামিন সি এর চাহিদা বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার কমলার চাহিদা বেশি হতে পারে বলে মনে করছেন চাষিরা। ফলগুলো অনেক বড় হয়ে গেছে, তারপরে এবছর এই কমলার সিজন খুব ভালো। কমলা ভালো হওয়ার কারণে আমরাও মোটামুটি দাম পাচ্ছি। গত বছরে বিক্রি করলাম এখানে আমরা 6 লাখ টাকা, এবছর এখানে বিক্রি করলাম 8 লাখ টাকা। এবার পরিমিত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় আকারে বড় হয়েছে কমলা। কৃষি বিভাগ বলছে এবার এক একটি কমলার ওজন হয়েছে 200 থেকে 300 গ্রাম পর্যন্ত। বাজার দিক থেকে দেখি কিন্তু এবছর যেহেতু খরাকালীন সময় হলেও যেহেতু ভিটামিন সি উৎস হিসেবে আমাদের এই কমলার খুব চাহিদা বেশি এবং সেখানে বাজারে কিন্তু প্রতি জোড়া সাইজ অনুসারে 80 থেকে 120 টাকা পর্যন্ত বড় সাইজ, আবার ছোট সাইজ কিছু আছে যেগুলো 60 টাকা 70 টাকা, আবার ম্যাক্সিমাম। রাঙামাটিতে 800 হেক্টর জমিতে প্রায় 10,000 মেট্রিক টন কমলার উৎপাদনের লক্ষ্য রয়েছে। এবছর মোট আবাদের বাজার মূল্য 3.5 কোটি টাকার উপরে হবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একদিনে করোনায় আরো 8,200 প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 5 লাখের বেশি রোগী। এ নিয়ে করোনায় মৃত 16,27,000-এর বেশি। মোট আক্রান্ত 7 কোটি 31 লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছে 5 কোটি 12 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 1,439 জনের মৃত্যু ও নতুন 1,78,000 আক্রান্ত হয়েছেন। দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হলেও মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সে বিধিনিষেধ আরোপের পর কমেছে সংক্রমণ। গত 2 ঘন্টায় 3,000-এর দেহে ভাইরাস পাওয়া গেছে, তবে অন্য ইউরোপীয় দেশে এখনও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার রাশিয়ায় পাওয়া গেছে 27,000, যুক্তরাজ্যে 20,000, জার্মানিতে 18,000, ইতালিতে 12,000, স্পেনে 8,000 করোনা রোগী। নেদারল্যান্ডসে বিস্তার বাড়ায় জানুয়ারির 19 তারিখ পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি করেছে দেশটির সরকার। তুরস্কে সোমবার 29,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তৃতীয় দফার সংক্রমণ রুখতে হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি হাসপাতালে নার্সকে প্রথম টিকা দেওয়া হয়। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রথম সপ্তাহে সমানভাবে সরবরাহ করা হবে 30 লাখ ডোজ। বুধবারের মধ্যে প্রায় 650 হাসপাতালে সরবরাহ করা হবে ফাইজারের করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে 16 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে FDA। ভ্যাকসিন সরবরাহের জন্য ব্যবহার করা হবে ট্র্যাকিং পদ্ধতি। আর যারা ভ্যাকসিন নেবেন তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অ্যালার্জির লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের ফাইজারের টিকা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে FDA। আগামী বছর মার্চের মধ্যে 10 কোটির বেশি মার্কিন নাগরিককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এদিকে স্কটল্যান্ডেও শুরু হয়েছে বয়স্কদের টিকাদান কর্মসূচি। সংযুক্ত আরব আমিরাতেও শুরু হয়েছে চীনের সিনোফার্ম তৈরি ভ্যাকসিনের প্রয়োগ। চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন 50 অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইলেকটোরাল ভোটাররা। মোট 306টি ভোট পেয়ে 2020 নির্বাচনে প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক জয় নিশ্চিত হল জো বাইডেনের। ইলেক্টরদের ব্যালট পাঠানো হবে ওয়াশিংটন ডিসিতে, যা আগামী 6 জানুয়ারি কংগ্রেসে গণনা করা হবে। মোট ভোটের হিসাবে পরবর্তী প্রেসিডেন্ট নিশ্চিত হলেও এবার ট্রাম্পের নানা নাটকীয়তায় চিত্র পাল্টেছে। শুরু থেকেই ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন তিনি। কোনো প্রমাণ ছাড়াই করেছেন একের পর এক মামলা। সব প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় সুপ্রিম কোর্টেও নিরাশ হতে হয় তাকে। নতুন মৌসুমের জন্য দলবদল প্রক্রিয়া শেষ করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার ফুটবলারদের তালিকা বাফুফেতে জমা দিয়েছে ক্লাবটি। ব্রাজিল আর্জেন্টিনার রিক্রুট স্বপ্ন আরও বড় কিংসের। দেশি বিদেশি ফুটবলারদের সমন্বয়ে এবারে জিততে চায় সব শিরোপা। পাশাপাশি এফসি কাপেও ভালো করা প্রত্যয় ম্যানেজমেন্টের। নেই ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্রের ব্যবহার, উৎসবের আমেজ তৈরি হয়নি বাফুফে ভবনে। চিরপরিচিত দলবদলের চিত্র দেখা যায়নি এবার। করোনার কারণে সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা সেরেছে দলগুলো। উন্মুক্ত দলবদল না থাকায় ফুটবলার হারানোর শঙ্কায় ছিল না ক্লাবগুলো। তারপরও সম্ভাব্য সেরা স্কোয়াড সাজাতে তরুণ ফুটবলারদের ভিড়িয়েছে অনেকেই। কাগজে কলমে এবারও শক্তিশালী দলই গড়েছে বসুন্ধরা কিংস। এর আগে আমরা কিন্তু আপনার ঘোড়ার গাড়ি দিয়ে আসি। লাস্ট ইয়ার যেটা দলবদল ছিল
তো এবার আপনার প্রেক্ষাপটটা অন্যরকম, বিকজ এই কোভিড-19 কারণে অনেক কিছু করা সম্ভব না। আমাদের ফরেন প্লাস লোকালের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা আমাদের কাছে বিশেষ করে আমি প্লাস আমাদের টিমমেটরা খুবই খুশি, কারণ আমরা অনেক সময় পেয়েছি। এই 3 মাসে কষ্ট করে আমরা সুন্দর জায়গায় নিয়ে আসছি এবং আমরা কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম, দেখলাম যে ফ্রেন্ডলি ম্যাচ চমৎকার খেললো টিমটা। সুতরাং আমাদের এখন আমরা কথা বেশি না বলে আমরা ফেডারেশন কাপের মাধ্যমে দেখাতে চাই উই আর দ্য বেস্ট টিম এবং আমরা চ্যাম্পিয়নের জন্য টিম করেছি। ফুটবলের 2 তীর্থভূমি ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবলার আছে বসুন্ধরা শিবিরে। দেশি তারকাদের পাশাপাশি ভরসার কেন্দ্রে 2 ব্রাজিলিয়ান আর 1 আর্জেন্টাইন। ঘরোয়া লিগের বাইরে এএফসি কাপে ভালো কিছু করার স্বপ্ন কিংসের। ব্রাজিলের ফার্নান্দেজ আর রবিনিও কমপ্লিট ফুটবলার, সঙ্গে আছে আর্জেন্টিনার বেসেরা, ইরানের খালেদ। আমরা প্রাক মৌসুম ম্যাচে তাদের পরখ করেছি। দেশি ফুটবলারদের সাথে তাদের বোঝাপড়াটাও কিন্তু চমৎকার। আশা করছি ফেডারেশন কাপ আর লিগের পাশাপাশি এএফসি কাপেও দারুণ কিছু করতে পারবো আমরা। বসুন্ধরার মতো দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে বাংলাদেশ পুলিশ এফসি, উত্তর বাড়িধারা আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার শেষ দিনে আবাহনী মোহামেডান সহ বাকি ক্লাবগুলো অংশ নেবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে সবচেয়ে বড় ম্যাচ বার্সেলোনা পিএসজির। 2 মৌসুম বাদে আবারও শেষ 16তে মুখোমুখি 2 জায়ান্ট। এছাড়া চেলসি আতলেতিকো ম্যাচেও এবার রোমাঞ্চ ছড়াতে পারে। বার্সা আতলেতিকোর মতো কঠিন হবে না রিয়াল মাদ্রিদের পরীক্ষা, তেমনি অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্ব পেরিয়ে এখন নকআউটে চ্যাম্পিয়ন্স লিগ। ড্রতে কার ভাগ্যে কে আছে তা জানার অপেক্ষা। 8 গ্রুপ সেরা 1 পটে, অন্যটায় রানার্স আপ 8 দল। 6 নম্বর লটে এসে নির্ধারণ হলো শেষ 16 সবচেয়ে আকর্ষণীয় রোমাঞ্চকর লড়াই, যেখানে বার্সেলোনা পিএসজি মুখোমুখি আরও একবার। মেসি, নেইমার, এমবাপে মহাতারকাদের ম্যাচটাই এখন আগ্রহের কেন্দ্রে। 2017-র জম্পেশ দ্বৈরথ, যার আবেদন বাড়িয়েছে বহুগুণ। শেষ 16-র আরেক আকর্ষণ চেলসি আতলেতিকো মাদ্রিদের ম্যাচ। সময়ের পরিক্রমায় স্বল্প ব্যবধানে এই 2 দল মুখোমুখি আরও একবার। সবশেষ 2017-18 মৌসুমে যারা লড়েছে গ্রুপ পর্বে, 2 মৌসুম আগে দেখা হয়েছিল সেমিতে। সবার শেষে ছিল রেকর্ড 13 বারে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সার মতো কঠিন নয় লস ব্ল্যাঙ্কোসের চ্যালেঞ্জ। আটালান্টার বাধা টপকেই উঠতে হবে কোয়ার্টার ফাইনালে। রোনালদোর ইউভেন্টাসকে চ্যালেঞ্জ জানাবে এফসি পোর্তো। সেভিয়ার ভাগ্যে পড়েছে বরুসিয়া ডর্টমুন্ড। 32 বছর পর শেষ 16তে আসা বরুসিয়া মনশেনগ্লাডবাখকে পেয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও সুবিধাজনক অবস্থানে, কারণ তাদের প্রতিপক্ষ লাৎসিও, যারা কিনা নকআউটে এসেছে 20 বছর পর। ক্লপের লিভারপুলকেও অবশ্য দিতে হবে শক্ত পরীক্ষা। অলরেডসের ভাগ্যে পড়েছে গতবারের সেমিফাইনালিস্ট লাইপজিগ। 16-17 এবং 23-24 ফেব্রুয়ারি প্রথম লেগের খেলা। পরের লেগ হবে 9-10 এবং 16-17 মার্চে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।